আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? ঘড়িতে সময় এখন ঠিক বিকেল 4টা। আবারও চলে আসলাম তোমাদের সাথে জেনারেল স্কুল থেকে আইসিটি ক্লাস নিয়ে। আমরা আজকে যেটি করব সেটি হচ্ছে পঞ্চম অধ্যায়ের প্রোগ্রাম উন্নয়নের ধাপ এবং অ্যালগরিদম ফ্লো চার্ট নিয়ে আলোচনা করবো। আজকে আমরা অনেকগুলো প্রোগ্রামের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট নিয়ে আলোচনা করবো। তোমরা সবাই জানো যে এই অংশটি থেকে প্রতিবারই কোনো না কোনো একটি কোশ্চেন কিন্তু প্রতিবারই থেকে থাকে। তাই আমাদেরকে অবশ্যই এই অংশটি থেকে ভালো করতে হলে অবশ্যই মানে চ্যাপ্টার 5 যদি তুমি অ্যান্সার করতে চাও, অবশ্যই তোমাকে প্রোগ্রামিং মানে কোড লেখার সাথে সাথে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট তোমার জানাটা খুবই জরুরি। সো তোমরা কে কে এই ক্লাসটিতে আছো, ক্লাসটি তোমরা দেখতে পাচ্ছ কিনা এবং সবাই অংশগ্রহণ করেছো কিনা, খুব দ্রুত যেটা করতে পারো সেটি হচ্ছে এই ক্লাসটিকে শেয়ার করে দাও ইতিমধ্যে, এবং শেয়ারের মাধ্যমে যেটা হবে সবাই যেন এই ক্লাসটি দেখতে পারে এবং মনে করো যে সবাই যেন অংশগ্রহণ করতে পারে সেটি আমরা নিশ্চিত করি। আমাদের ঘড়িতে সময় এখন ঠিক 4:03, আমরা 4 মিনিট, আমরা একটু এই অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের ক্লাসে চলে যাব। সো তোমরা দেরি না করে সবাই ক্লাসটিকে শেয়ার করার পর অংশগ্রহণ করো, খাতা কলম নিয়ে বসে যাও এবং তোমাদের যত প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো অবশ্যই আমাদের কি করবা। তোমরা ভালো করেই জানো যে আমরা যে প্রতিদিন এই ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসগুলো একটা সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে। আমরা একটার পর একটা ক্লাসগুলোতে চেষ্টা করছি তোমাদের এই সাবজেক্টটি যেন অনেক ইজি হয়ে যায় সেই ব্যাপারটা করতেছি আমরা। দেখো, ওকে, একটু দাঁড়াও, রেডি, ওকে, আমাদের শুরু হয়ে গেল ক্লাস। তোমরা কে কোথা থেকে আছো, দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও যে ইয়েস আমরা দেখতে পাচ্ছি। ক্লাস শুরু হয়ে যাক ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ আমাদের ক্লাস তোমরা অনেকেই দেখতে পাচ্ছ। ইতিমধ্যে তোমাদের আইমান ভাইয়াও দেখছে এখান থেকে, আমাকে যেটা মনে হলো। তোমরা আইমান ভাইয়াকে একটা হাই আইমান ভাইয়া দিয়ে দিতে পারো ইনশাআল্লাহ, রাইট, ওকে, সবাই চলে আসছো। ওয়ালাইকুম আসসালাম, ইয়েস ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সাথে আমি একটু জাস্ট 1 মিনিটের মধ্যে আমার শেয়ারিং এর পার্টটা কমপ্লিট করে ফেলি। এই মুহূর্তে কেউ কোনো আমাদেরকে SMS বা ইনবক্স কোনো কিছু না করলেই ভালো হবে ইনশাআল্লাহ, আমরা যেন শুরু করতে পারি। রেডি, শুরু করে দিচ্ছি আমাদের ক্লাস। তোমরা অলরেডি জানো যে আমাদের যা যা দরকার ছিল সেগুলো হয়ে গেল, আমাদের পার্ট কমপ্লিট। আমরা একটু পরের মধ্যে ক্লাস শুরু করে দিব। আমরা সেই ক্লাসটি দেখতে থাকি কারা কারা আছো, এবং অনেক জিনিসগুলো তোমাদের এখান থেকে আমরা চেষ্টা করছি সহজে কিভাবে তোমাদের এই প্রবলেমগুলো সলভ করা যায় সেটি নিয়ে আমরা চিন্তা করবো। আমরা গতকালকে নববর্ষ পয়লা বৈশাখ গেল, তোমাদের সাথে আমরা অনেক সময় কাটিয়েছি। থ্যাংক ইউ করে, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা যে দেখো সবাই এখন আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। ইয়েস, হাই আইমান ভাইয়া, সবাই আইমান ভাইকে হাই দিয়েছো। আইমান তুমি যদি শুনে থাকো সবাইকে একটু হাই দিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ। ওকে, রেডি ইনশাআল্লাহ, সবাই চলে আসছো। আমরা ক্লাস শুরু করে দিচ্ছি এখন থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই প্রস্তুত? তোমরা সবাই প্রস্তুত? খাতা কলম হাতে নিয়েছো সেটা একটু জানো যে স্যার আমি খাতা কলম হাতে নিয়েছি। প্রস্তুত হয়ে যাও। আমাদের সারোয়ার শাকিল আছো, রাসেল আছো, আনিকা রিয়া আছো, অ্যান্ড সঞ্জিদা রিনা আছো, মারজানা রহমান আছো। ওয়ালাইকুম আসসালাম, ওকে, ইয়াস ভালো আছি। অ্যান্ড তৃষা তন্নি আছো, অ্যান্ড মেজওয়াল আছো। থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই ভালো আছি। ওকে, রেডি, আমরা সবাই ভালো আছি। আনন্দমোহন কলেজ থেকেও, আমরা কুমিল্লা থেকে আছে আমাদের শরীফ, এবং বুয়েট কলেজ থেকে আছে মাহিম তৌহিদ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে আছে সিয়াম, এবং ডোরেমন আছে হচ্ছে আমাদের সাথে ইনশাআল্লাহ। রেডি, স্টার্ট করি আমরা। তোমরা জানো যে এই চ্যাপ্টার 5-এর একটি কোশ্চেন সব থেকে বেশি আসে আমাদের যখন সৃজনশীল প্রশ্ন উত্তর দিব। তোমরা জানো যে আমরা প্রোগ্রামিং নিয়ে এর আগে ক্লাস নিয়েছি, সেখানে প্রোগ্রামিংগুলো ধাপে ধাপে শেষ করে দিয়েছি। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তারপরেও আমাদের এই প্ল্যানের মধ্যে যে প্ল্যানটা আমরা করেছি 25 তারিখ পর্যন্ত যদি আমরা ক্লাস নেই, যদি পরবর্তী নোটিশ পাওয়ার আগ পর্যন্ত, ঠিক আছে, হয়তো বাড়বে বা নাও বাড়তে পারে। আমরা দোয়া করি যেন এই পরিস্থিতি খুব দ্রুত শেষ হয়ে যায়। তো যাই হোক, যেটা বলছিলাম, সেই প্ল্যানের মধ্যে একেবারে তোমাদের কোনটা পরে কোনটা করে আমি রেডি করে রেখেছি। একটা দিন আসবো শুধুমাত্র টপ 15 যে তোমার মনে করো প্রোগ্রামিং যেগুলো আসে সেই প্রোগ্রামিংগুলো করাই দেবো, কোড লেখাই দেবো।
সো আজকে আমরা অ্যালগরিদম ফ্লোচার্টটা যেহেতু মনে করে লিখতেই হয়, অ্যালগরিদম ফ্লোচার্টে চলে যাচ্ছে। তার আগে প্রোগ্রাম উন্নয়নের ধাপ। আমি তোমাদের সুবিধার্থে যারা এখানে আছো তাদের সুবিধার্থে আমি মানে যারা বাংলা মিডিয়াম মানে বাংলায় যারা পড়ছো এবং ইংলিশ ভার্সনে যারা পড়ছো সবার সুবিধার্থে যেন এই টপিকগুলো ঠিক হয়, মাঝে মাঝে আমি ইংরেজি টার্মও ইউজ করবো যাতে দুইজনেরই সুবিধা হয়ে যায় ইনশাআল্লাহ। কারণ আমার প্রচুর স্টুডেন্ট আছে এখানে ইংলিশ ভার্সনে, অনেকে পড়ে, ইংরেজি টার্মগুলো ইউজ করা ভালো। আয়শা আক্তার, হ্যালো, খাতা কলম নিয়ে রেডি হয়ে আছো। রিয়া, থ্যাংক ইউ, অ্যান্ড নাইস, দ্য বেস্ট, ইয়াস উই আর দ্য বেস্ট। বাবা সবাই ভালো থাকো এবং সবাই দোয়া করি সবার জন্য। রেডি? BSFM গভর্নমেন্ট কলেজ ঢাকা থেকে আছো, অ্যান্ড চলে আসছি আনসার একাডেমি কলেজ থেকে আসো। ইয়াস, যাবো একসময় আনসার একাডেমি কলেজে। DRMC থেকে আসো তামিম রহমান। বাবা মনোযোগ দিয়ে খেয়াল করলাম, একদম মনোযোগ দিয়ে খেয়াল করলাম। আমি প্রোগ্রাম উন্নয়ন এই যে ধাপ মানে স্টেপস অফ ডেভেলপিং এ প্রোগ্রাম, এই স্টেপস অফ ডেভেলপিং প্রোগ্রাম ছোট্ট একটা গল্পের মাধ্যমে স্টেপগুলো তোমার মাথায় ঢুকাই দেবো, যেন এই গল্পটা দিয়ে তুমি স্টেপগুলো সারা জীবন মনে রাখতে পারো। কারণ পরীক্ষায় তুমি দেখবা যে তোমাদের সৃজনশীল প্রশ্নে যে প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ আলোচনা করুন বা প্রোগ্রাম উন্নয়ন ধাপের আলোকে এটা বিশ্লেষণ করুন। আর প্রোগ্রাম উন্নয়ন ধাপের মধ্যেই কিন্তু অ্যালগরিদম ফ্লোচার্ট আছে। সো সেই জিনিস এটা তোমাদের বলছে আগে। রেডি? তোমরা মনে করো যে তোমার দেশের বাড়ি যেখানে আছে না কেন, তুমি মনে করো রাজগুপ্তর মনে করো যে পড়তে আসছো, নাম বলছি, বা BISC তে পড়তে আসছো, মানে ঢাকার কোন একটা কলেজে তুমি পড়তে আসছো, একদম যাও নরোডেম কলেজে তুমি পড়তে আসছো। তুমি নরোডেম কলেজ বা ফ্রিগারন্ডেসা কলেজে তুমি গ্রাম থেকে আসছো ঢাকায় পড়তে। তো প্রথম দিকে মনে করো তুমি কলেজ হচ্ছে নরোডেম কলেজ, থাকো তুমি মিরপুরে। এখন দেখা গেল যে এই মিরপুর থেকে নরোডেম কলেজ বা মিরপুর থেকে যে ফ্রিগারন্ডেসায় যায়, যাতায়াত করতে করতেই নর্মাল সময়ে রাস্তাতে তোমার 2-3 ঘন্টা সময় লেগে যায়। রাস্তায় হিউজ জ্যাম থাকে, রাইট? অনেক ট্রাফিক জ্যাম থাকে। তো দেখা হয় কি যে মিরপুর থেকে তুমি প্রথম 1 মাস হয়তো নরোডেম কলেজ বা ফ্রিগারন্ডেসা কলেজে ক্লাস করে কিন্তু তুমি শান্তি পেয়েছো। এরপর তুমি দেখতে পাচ্ছ যে তুমি প্রচন্ড পরিমাণ এক ধরনের প্রবলেমে আছো। সেই প্রবলেমটা হচ্ছে যে তোমার যাতায়াতের প্রবলেম হচ্ছে। মানে হয়তো তোমার বাবা মা গ্রামে ছিল, ওনাদের অফিস সেখানে, হয়তো আসতে পারেনি ঢাকায়, তোমাদের হয়তো কোনো একটা মেসে থাকো বা কোনো আত্মীয় স্বজনের বাসায় তুমি মিরপুরে উঠেছো। এখন তুমি দেখলা যে প্রথম 1 মাসের মধ্যে তোমার থাকার জায়গার প্রবলেম হচ্ছে। তার মানে খেয়াল করে দেখো, তুমি বাসায় যেয়ে বললা যে আমি আর নরোডেম কলেজে পড়বো না বা ফ্রিগারন্ডেসা কলেজে পড়বো না, কারণ আমার থাকার জায়গা রেসিডেন্স নিয়ে প্রবলেম হচ্ছে। তাহলে প্রবলেম স্পেসিফিকেশন মানে সমস্যা নির্দিষ্টকরণ। প্রথম ধাপটা হচ্ছে যে তোমার কি হলো, সমস্যা নির্দিষ্টকরণ। সমস্যা, খেয়াল করে দেখো বাবা, সমস্যা নির্দিষ্টকরণ, প্রবলেম স্পেসিফিকেশন, সমস্যা নির্দিষ্টকরণ। একটা মজার ঘটনা বলি, পৃথিবীতে যাবতীয় যা কিছু তৈরি হয়েছে তা কিন্তু সব একটা ইস মানে কি জানো? ইস মানে হচ্ছে যদি থেকে তৈরি হয়েছে, তাই না? যে ইস, আমাদের যদি এমন কোনো একটা সিস্টেম থাকতো যে সিস্টেমে আমরা কি করতে পারতাম। ওই যে আমি তোমাকে যদি বলি যে আমাদের মোবাইল ফোনটা কিভাবে আসছে, মোবাইল ফোনটা আসছে এরকম, এটা একটু সাইলেন্ট করে দাও। মোবাইল ফোনটা আসছে এরকম যে কিভাবে আসছে, মনে করো কোনো একজন ছেলে বা মেয়ে ঢাকায় পড়তেছে, হঠাৎ করে এই মুহূর্তে গ্রামে মায়ের সাথে বা বাবার সাথে কথা বলা দরকার পড়লো, তখন কি করতো, আমরা চিঠি লিখতাম। তখন তার মনে একটা ধারণা আসলো, ইস, এমন কোনো যন্ত্র থাকতো যেটা দিয়ে বা এমন কোনো ডিভাইস থাকতো যেটা দিয়ে এখানে বসে মায়ের সাথে কথা বলতে পারতাম। তখন এই কেউ না কেউ এই চিন্তাটা করেছে, এই প্রবলেমের সম্মুখীন হয়েছে, আর একজন কেউ না কেউ চিন্তা করা শুরু করে দিয়েছে। এরপরে কিন্তু দেখো শুরু হয়ে গেলো কিন্তু তোমার কি, যে আমাদের এই চিন্তা করতে করতে একসময় কিন্তু তোমার আবিষ্কার হয়ে গেল কিন্তু মোবাইল ফোন, রাইট? ঠিক কিনা বলো? সো আমাদের কিন্তু মোবাইল চলে আসলো, ইয়েস, আমরা সেটা বুঝলাম। এরপরে মানে আবিষ্কার হয়ে গেলো মোবাইল ফোন। এরপরে মনে করো যে তুমি ঢাকায় আছো, মোবাইল ফোনে কথা বলতে পারতেছো। ইস, এমন কোনো সিস্টেম থাকতো যদি যে সিস্টেমের মাধ্যমে আমি এখানে বসে মায়ের সাথে আমরা কি করতে পারি, দেখে দেখে কথা বলতে পারি। তখন কিন্তু এই যে ভিডিও কল, তাই না, এই যে হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জারে ভিডিও অপশনগুলো তোমার মনে করে চলে আসছে। তার মানে কি, যাবতীয় সব কিছু ইস একটা আক্ষেপ যদি একটা সমস্যা থেকে তৈরি হয়েছে। তাইলে প্রথম সমস্যা নির্দিষ্টকরণ, রাইট? আমাদের সমস্যা নির্দিষ্টকরণ, এইখানে হয়তো আওয়াজ হচ্ছে, এই মোবাইলে সাইলেন্ট করে দিতে হবে। ওকে, আমরা ওকে প্রথম সমস্যা
আমাদের সমস্যা নির্দিষ্টকরণ আসছে। আমরা ধরি না, ঠিক আছে, দেখো অসুবিধা নাই, আমাদের সবাই দেখতে পাচ্ছে, অসুবিধা নেই, প্রবলেম আমাদের থাকবেই, এই প্রবলেমের মধ্যে আমাদের এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ। তাহলে প্রথম সমস্যা কি? থাকার জায়গার প্রবলেম, সমস্যা নির্দিষ্ট করা। এখন তুমি যে যখন বাসায় বললাম মাকে বা বাবাকে যে আজকে থেকে আর কলেজে যাবো না, আমার যাতায়াত অনেক সমস্যা হচ্ছে, তখন এটা নিয়ে কিন্তু তোমার এক ধরনের আলোচনা করা হচ্ছে বাসায় বসে বসে। কি আলোচনা করা হচ্ছে? যে এটাকে কীভাবে সলভ করা যায়। আমরা আইদার তুমি কি আবার গ্রামে কোনো একটা স্কুল মানে কলেজে পড়তে হবা, নাকি তোমার বাবা মা ঢাকায় চলে আসবে, নাকি মনে করো যে তোমাদের মনে করো যে কি মানে এটার সলিউশন কি হতে পারে। বাসায় দেখবা যে অনেক আলোচনা করা হয়। তার মানে কি? তোমার সমস্যা বিশ্লেষণ। 2 নম্বর হচ্ছে সমস্যা বিশ্লেষণ। সমস্যা বিশ্লেষণ যেটাকে বলা হয় প্রবলেম, তোমার এখানে অ্যানালাইসিস। তোমরা সমস্যাটাকে অ্যানালাইসিস করতেছো। অ্যানালাইসিস করার পরে তুমি যেটা করলাম সেটা হচ্ছে বিশ্লেষণ করলাম। এবার এই অ্যানালাইসিসের মধ্যে, এই আলোচনার মধ্যে কিন্তু দেখবো যে একসময় একটা সলিউশন চলে আসবে। মনে করো যে তোমার বাবা বা তোমার মনে করো তোমাদের পরিবারের নটরডেম কলেজের কাছাকাছি মতিঝিলে মনে করো কোনো একটা মতিঝিল বা যাত্রাবাড়িতে কোনো একটা জায়গা আছে, মনে করো কিনে রেখেছিল, ধরে রেখেছিল যে তুমি যখন ইন্টারমিডিয়েট পাস করবা, বড় ইউনিভার্সিটিতে পড়ার পরে, চাকরি বাকরি করার পরে, তখন হয়তো তুমি যে এই বাড়ির কাজে হাত দিবে, এবং হয়তো দেখা যাবে তখন যেটা হবে যে এই বাসাতে তোমরা উঠবা, হয়তো বড় করে বাড়ি করার পরিকল্পনা ছিল। তখন তারা চিন্তা করলো যে ঠিক আছে ফাইন, যেহেতু যাতায়াতের প্রবলেম, আর আমরা যেহেতু প্ল্যান করেছিলাম যে আজ থেকে 10 বছর পরে বা 20 বছর পরে আমরা ঢাকার যাত্রাবাড়ির বাড়ির কাজে হাত দিব, তাহলে একটা কাজ করি, আর আজ থেকে 5 বছর পরে হয়তো আমরা 5 তলা একটা বাড়ি বানাবো, তাহলে এখনই একটা কাজ করি, থাকার মতো করে একটা বাড়ি বানাই ফেলে। তাহলে তোমার কলেজের কাছাকাছি থাকা হলো, তোমার পড়াশোনা করা হলো, বাড়ির কাজও শুরু হয়ে গেল। তার মানে তুমি এইখানে কিন্তু এই যে তোমার কি হলো, একটা সিদ্ধান্তের মধ্যে পৌঁছে যাও সমস্যা বিশ্লেষণের মধ্যে, যে তোমরা বাড়ি বানাবা, রাইট? সমস্যা বিশ্লেষণ বাড়ি বানাবা, বাড়ির কাজে হাত দিবা। ভেরি গুড, বাড়ির কাজে হাত দিলাম। বাড়ির কাজে যেই তুমি সিদ্ধান্ত নিলা যে তোমাদের বাড়ি বানানো হবে, এরপরের সিদ্ধান্তটাই হচ্ছে এবার বাড়িটা দেখতে কেমন হবে, মানে বাড়িটা কয়তলা হবে, ফাউন্ডেশনটা কেমন হবে, এটা তোমার মনে করো 5 তলা হবে নাকি 10 তলা হবে নাকি 20 তলা হবে, এরকম মনে করো যে একটা তুমি সিস্টেমেটিক করো। এবং প্রতিটা মানে ফ্লোরে কয়টা করে ফ্ল্যাট থাকবে, প্রতিটা ফ্ল্যাটের রুমগুলোর সাইজ কেমন হবে, এই 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 নানাবিধ বিষয় কিন্তু তুমি তখন পরিকল্পনা করে ফেলো। সেটাকে বলা হচ্ছে তোমার মনে করো তুমি যেটা করো সেটা হচ্ছে প্রোগ্রাম পরিকল্পনা বা প্রোগ্রাম ডিজাইন করো। আমরা যেটা করি প্রোগ্রাম ডিজাইন। এবার আসো প্রোগ্রাম ডিজাইন করে ফেলো, প্রোগ্রাম ডিজাইন করে। আমি এরপরে তোমাদের এই গল্পটার সাথে আমি যেটা করব যে প্র্যাকটিক্যালি সফটওয়্যারের মানে অর্থাৎ এই আইসিটি টপিকগুলো রিলেট করে দেবো। তুমি প্রোগ্রাম ডিজাইন করো। প্রোগ্রাম ডিজাইন মানে কি? মনে করো যেটা কাগজের বাড়ি বানাইলা, যেটাকে বলা হয় তুমি মনে করো যখন মানে বাড়ি করতে চাও, তখন দেখবে যে আর্কিটেক্ট যারা আছে তাদের কাছে যে একটা গল্প বলো, গল্পটা হচ্ছে এরকম, আমাদের বাড়িটা হবে এমন, একটা দক্ষিণে বারান্দা থাকবে, বা মনে করো বারান্দাগুলো অনেক সুন্দর থাকবে, এটার মেইন গেট হবে দক্ষিণ দিকে বা উত্তর দিকে বা পূর্ব দিকে, এরকম করে বলবা। তারপরে প্রতিটা ফ্ল্যাট হবে এরকম, আমার বেডরুমটা হবে এরকম, এরকম একটা গল্প বলো। আর্কিটেক্ট ঠিক করে সেই গল্পটা সুন্দর করে শোনার পরে এই যেটা হলো এই ধাপে প্রোগ্রাম ডিজাইনে শোনার পরে সে কিন্তু তোমার এই কল্পনা অনুযায়ী সে একটা কাগজের বাড়ি তৈরি করে, যেটাকে বলে ডিজাইন, তাই না? ডিজাইন করো। যখন ডিজাইনটা তুমি দেখে বলো যে ইয়েস ওকে, ক্যাটালগ দেখে ওকে হয়ে গেছে, এরপরে তুমি যেটা করো সেটা বাড়ির কাজে হাত দাও। ওই যে বলে না ডেভেলপাররা ডেভেলপ করে, তার মানে কি তখন তুমি যে ইট কাঠ বালু রড সিমেন্ট নিয়ে মাটি কেটে বাড়ি তৈরি করা শুরু করো, যেটাকে বলা হয় প্রোগ্রাম ডেভেলপমেন্ট। প্রোগ্রাম মানে এখানে অনেকগুলো জিনিস থাকে। প্রোগ্রাম উন্নয়ন অর্থাৎ প্রোগ্রাম ডেভেলপমেন্ট, রাইট? তাহলে তুমি দেখো, খেয়াল করে দেখো, প্রথমে তোমার সমস্যা নির্দিষ্টকরণ, থাকার জায়গার প্রবলেম, এবার আলোচনা করলাম কি করা যায়, তারপরে সিদ্ধান্ত নিলাম বাড়ি করবা, এইবার বাড়ির ডিজাইন কেমন হবে, অর্থাৎ ইনপুট আউটপুট কি হবে সেগুলো সব চিন্তা করলাম, এরপরে তুমি কাজে লেগে গেলাম, ফাইন। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, তার মানে এই যে প্রোগ্রাম উন্নয়ন এটা কিন্তু কোডিং এর পার্ট, খেয়াল করে দেখবা, যখন আমি সফটওয়্যারের সাথে মিলাবো তখন বুঝবা। হয়ে গেল। এরপরে যেটা হয় কি, আমরা এই 5 নাম্বার যেটা করি প্রোগ্রাম বাস্তবায়ন, খেয়াল করে দেখবা প্রোগ্রাম বাস্তবায়ন। আমি একটু পরে তোমাকে আরেকটা গল্প বলবো, প্রোগ্রাম বাস্তবায়ন মানে আমি যদি তোমাদের একটা বলি প্রোগ্রাম বাস্তবায়নের পার্টটা হচ্ছে এরকম যে মনে করো মহাখালী ফ্লাইওভার,
মহাখালী ফ্লাইওভার যখন রেডি হয়ে গেছে, তুমি দেখবা যে এইটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার আগে অন্তত মনে করো যে 3-4-5 জন মানুষ কিন্তু এটা ড্রাই রান করে, মনে করে ড্রাই রান মানে একটু মনে করে চালাইয়া দেখে যেটার উপর দিয়ে এটা গাড়ি নিয়ে যায়, ট্রাক নিয়ে যায়, জিপ নিয়ে যায়, কি কি ধরনের প্রবলেম হয়। এখানে দুই ধরনের মানুষ কিন্তু আছে, কিছু মানুষ ট্রেন টোটালি নলেজেবল কোথায় কোথায় কি প্রবলেম হতে পারে, আর কিছু মানুষ হচ্ছে কাজ করতে যে প্রবলেম করে, অর্থাৎ তোমার এই যে প্রোগ্রাম বাস্তবায়ন যে দেখে যে কি কি ধরনের প্রবলেম তোমার সেখানে হয়, অর্থাৎ কোনো রকম কোনো সমস্যা আছে কিনা। যখন দেখে কোনো সমস্যা, ওই যে বাড়ি বানানোর কথা যদি চিন্তা করো, তুমি বাড়িটা মনে করো হয়ে গেল, এবার তুমি বাসায় উঠে গেলা, প্রথমেই কিন্তু ফুল ফার্নিচার নিয়ে চলে আসো নাই, প্রথম 2-1 দিন তুমি থেকে দেখলা যে হয়তো বাতাস মনে করো আসে না, হয়তো রান্নাঘরের সমস্ত ধোয়া ঘরের মধ্যে চলে আসে, অথবা এমন হয় যে তোমার মনে করো যে বৃষ্টির পানি চলে আসে, এগুলো একটু সমস্যা থাকে। কিন্তু তার মানে এই প্রোগ্রাম বাস্তবায়নের সময় তুমি অনেকগুলো ইরর পাও। ইরর মানে কি? অনেকগুলো ভুল পাও। সেটা কি? ওই যে লজিক্যাল এরর, সিনট্যাক্স এরর, গ্রামাটিক্যাল এরর, যে ব্যাপারগুলো, ডাটা এরর, এই প্রবলেমগুলো এখানে তোমার থাকে। সেটা হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন। এখন প্রোগ্রাম যখন বাস্তবায়ন সবকিছু করে ফেলো, প্রবলেমগুলো সলভ করে ফেলো, তারপরে তুমি যেটা করো কি, একটা কাজ করো, সেটা হচ্ছে প্রোগ্রাম ডকুমেন্টেশন। প্রোগ্রাম ডকুমেন্টেশন, ওকে, প্রোগ্রাম ডকুমেন্টেশন। এই ব্যাপারটা কিন্তু তোমাকে যদি বুঝাই বলি, ব্যাপারটা হচ্ছে এরকম। সে ফর এক্সাম্পল, মনে করো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি এইভাবে। তোমাদের যে বাড়িটা আছে, তোমাদের বাসায় যে ভদ্রলোক ইলেকট্রিশিয়ান ছিলেন, অর্থাৎ যিনি ইলেকট্রিসিটির কাজ করেছেন, তিনি কিন্তু জানেন দেয়ালের কোন দিক দিয়ে লাইন গিয়েছে, তাই না? এখন তার মানে তুমি যদি তাকে বলে দাও যে আমি এই জায়গায় একটা লাইন চাই, সে হয়তো খুব দ্রুত দেখবে যে এখানে একটা তোমার তারের লাইন আছে, ওখান থেকে নিয়ে, এবং তুমি হয়তো তাকে বললো যে এখানে একটা লাইট চাই, লাইটের সোর্সটা দেখা যাবে না, অর্থাৎ তার দেখা যাবে না। তখন সে হয়তো ভিতর থেকে সে জানে যে ঠিক এই লাইনে একটা পাইপ গেছে, তারের ভিতর দিয়ে একটা ইলেকট্রিসিটি লাইন গেছে, ঠাস করে এই করে সেখান থেকে এখান থেকে তোমাকে ইজি করে লাইট বসায় দিতে পারবে। কিন্তু এই ভদ্রলোককে তুমি সারা জীবন পাবা না, বাবা তোমার কাজ করার পরে হয়তো অন্য কাজ করবেন, থাকবেন না। তাই তুমি যেটা করতে পারো, একটা ডকুমেন্টেশন যদি করে রাখতে পারো। ডকুমেন্টেশন মানে অনেকটা এরকম যে আমার এই ওয়ালের 3 ফিট এইদিকে, উপর থেকে 2 ফিট নিচে এইখানে একটা বিদ্যুতের লাইন আছে, মানে এরকম একটা, যেটাকে বলো ওই যে তোমার ব্ল্যাক বুক বা একটা পুরা বাসায় কোথায় কি আছে না আছে, কোন জায়গায় একটা ডকুমেন্টেশন, অনেকটা ওই যে রেজিস্ট্রি, কাগজপত্র সবকিছু। অথবা মনে করে বলতে পারো যে কে কোন জায়গায় কোন কাজটা হয়েছে, এই জায়গায় এই কাজটা হয়েছে, এই কাজটা, এটা বলে ডকুমেন্টেশন, রাইট? তোমরা যে পড়েছো সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট, সেই কমেন্টের মধ্যে কিন্তু ডকুমেন্টেশন করে রাখা হয়। এতে যেটা হয় কি, পরবর্তীতে যদি কেউ এটাকে ডেভেলপ করতে চায় বা কোনো রকম যদি ফার্দার ডেভেলপমেন্ট করতে চায়, অথবা যদি কোনো এরর কারেকশন করতে চায়, তখন কিন্তু কাজে লাগে এই প্রোগ্রাম ডকুমেন্টেশন। প্রোগ্রাম ডকুমেন্টেশন যখন হয়ে যায় পৃথিবীতে, মনে রাখবা, তারপরে সবচেয়ে বড় পার্টটা হচ্ছে রক্ষণাবেক্ষণ। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, সফটওয়্যার রক্ষণাবেক্ষণ, তার মানে মেইনটেনেন্স, রক্ষণাবেক্ষণ, তার মানে মেইনটেনেন্স, রক্ষণাবেক্ষণ। বাবা খেয়াল করে দেখো রক্ষণাবেক্ষণটা কেমন। মনে করো তুমি এই যে ট্যাপটা, মনে করো এই ট্যাপটা তুমি কিনেছো, তোমার হাতে চলে আসছে। এই ট্যাপটা হওয়ার পরে হাতে যখন চলে আসছে, তুমি কিন্তু চাইলে এটাকে আগামী 10 বছর ইউজ করতে পারো, তুমি চাইলে এটাকে এখনই ফেলে দিতে পারো। কারণ তুমি যদি জানো যে এটা তুমি যদি ঠিক মতো রক্ষণাবেক্ষণ না করো, মনে করো পানি ফালেন এটার উপরে, মনে করো এটার মধ্যে অনেক ধরনের কি বললো যে তুমি হাত থেকে পড়ে গেলো। ওই যে দেখো না, অনেক সময় বৃষ্টি হইলে কি হয়, আমি বৃষ্টিতে ভিজে যাই ঠিকই, কিন্তু কিভাবে আমার মোবাইলটাকে আগে সেভ করবো, পলিথিনে ঘোরাবো, সেই চিন্তা কিন্তু আগে করি, কারণ এটাকে রক্ষণাবেক্ষণ করি। আমি জানি এটাকে আমি 1 মিনিটের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে শেষ করে দিতে পারি, আর চাইলে আমি অনেক বছর রাখতে পারি। ওই যে তোমার বাড়ি যেটা হয়েছে, বাড়ি যেটা হওয়ার পরে তোমার বাবা কি করেন, বাবা হচ্ছে এই বাড়িটা রক্ষণাবেক্ষণ করেন, কাদের কাছে ভাড়া দিবেন, কি করা যাবে কি করা যাবে না, একটা মেইনটেনেন্স করেন। আর মেইনটেনেন্স যতদিন ভালো থাকবে ততদিন জিনিসটা ঠিক থাকবে, মেইনটেনেন্স শেষ জিনিসটা ঠিক শেষ। তাহলে তুমি এখন দেখলা প্রোগ্রাম উন্নয়নের ধাপ হচ্ছে 7টা। নাম্বার 1 সমস্যা নির্দিষ্টকরণ, নাম্বার 2 সমস্যা বিশ্লেষণ, নাম্বার 3 প্রোগ্রাম ডিজাইন, নাম্বার 4 প্রোগ্রাম ডেভেলপমেন্ট মানে কোডিং। প্রোগ্রাম ডেভেলপমেন্টের আরেকটা পার্ট হচ্ছে কোডিং, এই কাজটা শেষ করবো বাবা, ওকে, কোডিং, ওকে। তারপরে প্রোগ্রাম বাস্তবায়ন মানে ইমপ্লিমেন্টেশন, ডকুমেন্টেশন, 6 নম্বর হচ্ছে ডকুমেন্টেশন, 7 নম্বর হচ্ছে তোমার কি প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। এবার তোমাকে এটা প্র্যাকটিক্যালি বলি, এমন কোনো যন্ত্র থাকতো যেটা দিয়ে আমি দুটার সঙ্গে যোগ করতে পারতাম, এটা সমস্যা, যে মেশিন দিয়ে যোগ করতে পারতাম, তখন মনে চিন্তা হলো যে তাহলে একটা সফটওয়্যার বানাই। এবার হচ্ছে প্রথম সমস্যা নির্দিষ্টকরণ, যোগ করার জন্য একটা সফটওয়্যার দরকার। পরের সমস্যাটা কি, যে
তাহলে এটাকে কিভাবে তুমি সলভ করবা, তুমি ইনপুট হিসেবে কি দিবা, ইনপুট হিসেবে এক্স ওয়াই দিবা নাকি অন্যভাবে দিবা, মানে এগুলো নিয়ে তুমি চিন্তা ভাবনা শুরু করলে দেখতে কেমন হবে, ক্যালকুলেটর দেখতে কেমন হবে, একটা মডেলটা কেমন হবে, এটাকে রাউন্ড হবে নাকি চারকোনা হবে নাকি মনে করো একদম ফ্ল্যাট হবে, এগুলো নিয়ে তুমি চিন্তা ভাবনা করলা। ইনপুট কি হবে, আউটপুট কি হবে, এই জিনিসগুলো চিন্তা করলাম। তারপরে এবং এখানে তোমার মনে করো পরবর্তী তুমি যেটা করলা সেটা হচ্ছে যে প্রোগ্রাম ডিজাইন করলো। ডিজাইন মানে কি, দেখবা যে তুমি যখন একটা ওয়েবসাইট বানাও, একটা সফটওয়্যার বানাও, এটার একটা ডিজাইন আগে তৈরি করা হয়, যে এদিকে হচ্ছে ইনপুট যাবে, এদিকে আউটপুট যাবে, এরকম ডিজাইনাররা ডিজাইন করেন। একটা সফটওয়্যার ফর্মে কিন্তু শুধুমাত্র যারা ডেভেলপ করে কোড আর বা কোডিং করে তারা কিন্তু থাকে না, এখানে কিন্তু তোমার ডিজাইনার কিন্তু একটা বড় বড় ধরনের বড় কাজ করে কিন্তু ডিজাইনার, কারণ হোম পেজটা কিন্তু আগে ডিজাইন করে পছন্দ হলে কিন্তু মানুষ কাজে চলে যায়, প্রোগ্রাম ডিজাইন। এবং এই ধাপে কিন্তু যে অ্যালগোরিদম ফ্লোচার্টের কাজগুলো করা হয়। তারপরে যেটা করা হয় বাবা, প্রোগ্রাম উন্নয়ন বা কোডিং, কাজে লেগে যাও। তুমি যে কোড করা শুরু করো মানে অর্থাৎ দেখে দেখে, ওই যে আমরা যেন আগে একটা টেবিল আঁকি, তারপর টেবিল দেখে দেখে কোড করি, এরকম মনে করো প্রোগ্রাম উন্নয়ন বা কোডিং এ চলে যাও। তারপরে তুমি এটাকে চালাইয়া দেখো, মানে একটা খেয়াল করে দেখবা, একটা জিনিস হচ্ছে ড্রাই রান আর হচ্ছে মেশিনে রান করা। ড্রাই রান মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি আগে নির্দিষ্ট কিছু মান দাও খাতা কলমে এটা চালায় চালায় দেখো যে ঠিক আছে কিনা, যদি সেটা আবার কাজ হয়ে যায় তখন কি হলো, তোমার মনে করো প্রোগ্রাম বাস্তবায়ন হয়ে গেলো। এরপরে যদি প্রোগ্রাম বাস্তবায়নের মধ্যে অনেক কিছু থাকে, বাগ থাকে, এগুলোকে ডিবাগ করতে হয় বাস। আর প্রোগ্রামে কয় ধরনের বাগ থাকে, 3 ধরনের বাগ, এই জিনিসগুলো একটু খেয়াল করে দেখবা। তারপরে ডকুমেন্টেশন, কোথায় কি কাজটা করছো, কারা কাজটা করছো, অল রাইট রিজার্ভ, কারা কারা, এই জিনিসগুলো সব জিনিসগুলো থেকে ডকুমেন্টেশনে। অ্যান্ড ফাইনালি হচ্ছে মেনটেন্যান্স। এই জিনিসগুলো যখন হয়ে যায় তখনই কিন্তু তোমাদের এই কম্পিউটার এই প্রোগ্রাম উন্নয়নের ধাপগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেলো। সো তোমরা কারা কারা প্রোগ্রাম উন্নয়নের ধাপগুলো বুঝেছো আমাকে একটু যদি আমি যদি জানতে চাই, তোমরা কি সবাই এটা বুঝেছো বাবা? ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিয়েছো। হাতের ডায়েরিটা নাই, এটা ডায়েরি না বাবা, এটা একটা হচ্ছে ট্যাব। ওকে, ইয়াস, থ্যাংক ইউ। ওকে, ভালো বলেছো। ওইটা হলো তোমার ওই যে বাগ ছিল, মানে হিরোর কালেকশন করেছিলাম তোমাকে এখন। ইয়েস, ঠিক বলেছেন স্যার, আই এম সরি ফর দ্যাট। ইয়েস, বাসায় গেলে আব্বু আম্মু কবিনি কিছু শিখেন, আরেকবার বললে কান দাঁড়াইয়া। আচ্ছা, দুষ্টামি করা যাবে না। তোমরা এটা একটা সবসময় মনে রাখবে কি, গল্পের মাধ্যমে শিখলে কিন্তু সবচেয়ে বেশি শেখা যায়। সো তোমরা আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। কারা কারা বুঝতে পেরেছো একটু আমাকে জানাতে পারো। প্রোগ্রাম উন্নয়নের ধাপ কয়টা, খুব দ্রুত একটা কাজ করো, লিখে ফেলো। প্রোগ্রাম উন্নয়নের ধাপগুলো সাথে সাথে লিখে ফেলো, আমাকে লিখে জানাও। প্রোগ্রাম উন্নয়নের ধাপগুলো আমাকে জানাও তাড়াতাড়ি, আমি দেখতে চাই প্রোগ্রাম উন্নয়নের ধাপগুলো নিয়ে কারা কারা বুঝতে পেরেছো। আমি একটু দেখে তোমাদের সাথে অ্যাড হতে চাই যে আমরা এগুলো দেখেছি এবং প্রোগ্রাম উন্নয়নের ধাপগুলো কমপ্লিট হয়ে গেছে তোমাদের। প্রোগ্রাম উন্নয়নের ধাপ বাবা ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো আমাদের পরে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেকেই বুঝছি বলেছো। আশুক কর্মকার ডান, বিএম মন্ডল ডান, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের এই প্রোগ্রাম উন্নয়নের ধাপ কমপ্লিট। এবার আসো অ্যালগরিদম অফ ফ্লো চার্ট। বারবার এবার এই 7টা ধাপ কিন্তু মনে রাখবা। প্রোগ্রাম উন্নয়নের ধাপ 7টি, এই 7টি ধাপ খেয়াল রাখবা, বারবার কিন্তু খেয়াল রাখবা। ওকে, সো প্রোগ্রাম উন্নয়নের ধাপ 7টি, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। তাহলে আমরা এবার চলে যাচ্ছি অ্যালগরিদম অফ ফ্লো চার্ট। রাইট, অ্যালগরিদম মনে করো যে অ্যালগরিদম, এই বানানটা হচ্ছে এরকম, অ্যালগরিদম। আমি দরকার হলে এটা ডাবল ক্লাস নিব, মানে পার্ট 1 পার্ট 2 নিব, তারপরে বুঝাই দিচ্ছি ভালো করে, যেন তোমাদের ব্যাপারগুলো সবচেয়ে বেশি মানে ভালো করে বুঝতে পারো। অ্যালগরিদম, স্টেপ বাই স্টেপ সলভিং প্রসিডিওর অফ এনি প্রোগ্রাম, মানে কোনো একটা সমস্যার ধাপে ধাপে সমাধান করার যে প্রক্রিয়ার নাম, তার নামে হচ্ছে দানি করবে, সেটার নাম হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদম করলে যেটা হয় কি, যাবতীয় পৃথিবীর সবকিছু কিন্তু অ্যালগরিদম মেনে চলা হয়, এবং অ্যালগরিদম মেনে যখন কাজ করবা তখন দেখবে যে ওই কাজটা কিন্তু অনেক সহজ হয়। রাইট, সেই কাজটা কি হয়, অনেক সহজ হয়। সেটা কেমন, সেটা হচ্ছে যে মনে করো আজকে আমি লাইভে আসবো, তাহলে স্টেপ 1, মনে করো স্টেপ 1, আমি ধাপগুলো কি কি, আমি লাইভে আসবো মানে রেডি হইলাম, স্টেপ 1, ঠিক আছে, মানে আমি ফিজিক্যালি মেন্টালি রেডি হইলাম, ঠিক আছে। স্টেপ 2, দ্বিতীয় ধাপ, আমি আমার এই বোর্ডের সামনে আসলাম। স্টেপ 3, মোবাইলটাকে সেখানে সেট করলাম। স্টেপ 4, তোমার মনে করো গো লাইভে গেলাম। অ্যান্ড স্টেপ 5, ক্লাস নিলাম। স্টেপ 6, ক্লাস শেষ, ফিনিশ করলাম। স্টেপ 7, শেয়ার করে দিলাম। স্টেপ 8, এন্ড, কাজ কমপ্লিট। তাহলে প্রত্যেকটা জিনিসের কি হয় তোমার বাবা, একটা শুরু শেষ থাকে। সেই শুরু শেষ স্টেপ বাই স্টেপ কোনো একটা জিনিস সমাধান করার প্রক্রিয়ার নামে কিন্তু কি, সেটা হচ্ছে অ্যালগরিদম। তাহলে অ্যালগরিদম হচ্ছে কোনো একটি সমস্যার সমাধান ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ যে সলভ করার যে প্রসিডিওর, সেটা হচ্ছে অ্যালগরিদম। মনে রাখবা এই ধাপগুলোকে তুমি স্টেপ 1 তুমি বা ধাপ 1
দুইটা লিখতে পারো। তুমি ধাপ 1, স্টেপ 1, স্টেপ 2। অনেকে আমাকে প্রশ্ন করো, স্যার আমরা যারা ইংলিশ ভার্সনে পড়ি বা বাংলা ভার্সনে পড়ি, আমরা যদি স্টেপ লিখি, যারা বাংলা ভার্সনে পড়ি তারা প্রশ্ন করে, স্যার আমি যদি স্টেপ লিখি তাহলে কেটে দিবে? না, কাটবে না। স্টেপ আর ধাপ সেম। তুমি প্রোগ্রামিং এ তো যখন তুমি কোড লিখবা তখন কি তুমি বাংলায় কোড লিখতে পারো? অফকোর্স তুমি ইংরেজিতেই লেখো। বাংলা ভাষণে পড়লেও যেভাবে কোড লেখো, ইংরেজি ভাষণে পড়লেও সেভাবেই কোড লেখো। তুমি HTML যখন কোড লেখো তখন কি বাংলা ব্যবহার করে লেখো? বাংলা ব্যবহার করে লেখো না। তাহলে উত্তর হচ্ছে, তুমি যদি ইংরেজি স্টেপ স্টেপ এভাবে করে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এইভাবে করেও লেখো, তাহলে তুমি কিন্তু যেটা করতে পারবা সেটা হচ্ছে এই প্রোগ্রাম কিন্তু তোমার হবে। তাহলে স্টেপ বাই স্টেপ প্রবলেম সলভিং প্রসেস ইজ নোন অ্যাজ অ্যালগরিদম। এখন খেয়াল করো, আমি তোমার যদি একটু ভালো করে বোঝাই, সবাই মনোযোগ দাও। আমি যদি বলি যে এখানে গাড়ি থামা নিষেধ, খেয়াল করে দেখো ব্যাপারটা। এখানে গাড়ি থামা নিষেধ, এটা কিভাবে বললাম? এখানে মুখে বললাম। মনে করো আমি বললাম যে এখানে তোমার মনে করো এখানে পার্কিং নিষেধ, মনে করো পার্কিং নিষেধ, ওকে, পার্কিং নিষেধ, ওকে, পার্কিং নিষেধ। ঠিক এইটাই যদি আমি কি করি, একটা গাড়ি মনে করো দিয়ে, একটা গাড়ি দিয়ে মনে করো যে ওকে, মনে করো একটা গাড়ি দিয়ে আমি এবার ক্রস দিয়ে দিই বা মনে করে দিয়ে দিই, তাহলে মানুষ কিন্তু চিত্র দেখে বুঝে ফেলে যে এখানে গাড়ি থামানো নিষেধ। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে চিত্র দিয়েও কিন্তু তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারো। তাহলে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফ্লো চার্ট, ওকে, ফ্লো চার্ট। ফ্লো চার্টটা কি? ফ্লো চার্ট হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ফর সলভিং এনি প্রবলেম। কোনো একটি সমস্যা চিত্রভিত্তিক সমাধান, কোনো একটি সমস্যার চিত্রভিত্তিক সমাধান প্রসেসই হচ্ছে ফ্লো চার্ট। মনে থাকবে, ফ্লো চার্ট হচ্ছে চিত্র দেওয়া হয়। ফ্লো চার্ট কি দেওয়া হয়? চিত্র দেওয়া হয়। ভেরি গুড। তাহলে আমরা ফ্লো চার্ট বুঝে গেলাম। এখন তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে যে ফ্লো চার্টে ব্যবহৃত তোমার প্রতীকগুলো কি, বা মিনিমাম 5টা প্রতীক লেখো। প্রতীক ফাংশন বা কাজ কি সেটা লেখো। তখন মনে রাখবা তোমার সিম্বলস ইউজড ইন ফ্লো চার্ট, ফ্লো চার্টে যে সিম্বলস গুলো ব্যবহার করা হয়, প্রতীকগুলো ব্যবহার করা হয়, সেগুলো আমি তোমাদেরকে একটা বলছি। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে এখানে কিছু প্রতীক আছে, আর এটা হচ্ছে বর্ণনা। তুমি খাতার মধ্যে এটা লিখে নিবা। আর আরেকটা জিনিস মনে রাখবা, ফ্লো চার্ট আবার 2 ধরনের, সিস্টেম ফ্লো চার্ট, প্রোগ্রাম ফ্লো চার্ট। আমাদের সিস্টেম ফ্লো চার্টটা তোমাদের বইয়ে নাই, মানে এখন পড়াশোনা করা দরকার নেই, তখন মানে এখন তোমাদের এই মুহূর্তে না জানলেও চলবে, বাট প্রোগ্রাম ফ্লো চার্টটা তুমি জানতে হবে। সেটা প্রথম যেটা আসছে বাবা, এইরকম একটা ওভাল চিহ্ন আসে, ওভাল, তাই না? এরকম অবৃত্তাকার। এটা হচ্ছে শুরু, তোমার মনে করো শুরু বা শেষ। এটা দ্বারা শুরু বোঝায় বা শেষ বোঝায়। আমি কিন্তু বলতেছি যে আমি প্রত্যেকটা ক্লাসে ধারাবাহিকতা রাখি, তাই তোমাদের কিন্তু কাজে যাওয়ার আগে এটা দেখাচ্ছি। আমি কিন্তু আবার আজকে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপের ফ্লো চার্ট কেমনে হবে সেটা দেখাবো তোমাদের। সো দেখো বাবা, শুরু বা শেষ, এটা দিয়ে হচ্ছে শুরু বা শেষ বোঝায়। তো ভেরি গুড। আমরা মানে এটাকে ইনপুট অর আউট, মানে স্টার্ট অর স্টপ। তুমি যদি ইংরেজিতে লিখতে চাও স্টার্ট অর স্টপ, স্টপ, স্টার্ট, স্টপ, ওকে, বিগিনিং, এন্ড, তুমি যেটাই লেখো না কেন কোনো অসুবিধা নেই। দেন এই যে এইরকম একটা সামান্তরিক চিহ্ন আছে, তোমার মনে করো সামান্তরিক চিহ্ন। এটা মানে হচ্ছে ইংলিশে লেখা আর বাংলা লেখা যেভাবে লেখা না কেন, ইনপুট আউটপুট, অর্থাৎ ইনপুট আর আউটপুট নেওয়ার জন্য এই যে সিম্বলটা, সেটা হচ্ছে তোমার মনে করো কি, যখনই তুমি কোনো কিছু ইনপুট নিবা, সেই ইনপুটটা হচ্ছে এই সামান্তরিক চিহ্নের মাধ্যমে নিবা। এবং আমি লাস্টে আরেকটা কথা বলবো, এটা মনে রাখবা সবাই, সামান্তরিক চিহ্নের মাধ্যমে ইনপুট আউটপুট দুটাই, যা নিবা সেটা এই সামান্তরিক, যা পাবা সেটাও সামান্তরিকের মাধ্যমে। আমাদের ভিতরে অনেকগুলো কাজ করতে হয়, মানে যোগ বিয়োগের কাজ করতে হয়, যোগ বিয়োগ গুণ ভাগ, যেটাকে বলে প্রক্রিয়া। এটার নাম হচ্ছে কি বলো তো বাবা? প্রক্রিয়া বা প্রসেস। প্রক্রিয়া বা প্রসেস। তোমরা যারা ইংলিশ ভার্সনে পড়ছো তারা এটাকে প্রসেস বলবা। অর্থাৎ এই যে তোমার মনে করো এটা কি, এটাকে হলো আয়তাকার, তাই না? আয়তাকার, রেক্টেঙ্গুলার ইন শেপ, ওকে। এই রেক্টেঙ্গুলার শেপ যেটা আছে সেটা হচ্ছে তোমার প্রক্রিয়া বা প্রসেস। ভেরি গুড, বুঝে গেলাম প্রক্রিয়া বা প্রসেস। এবার আমি আরো কয়েকটা জিনিস তোমাদের এখানে দেখাচ্ছি। আমরা একটু যদি ক্যামেরাটা দিয়ে ঘুরাই তাহলে বুঝতে পারবো। এইভাবে দেখবা, এই জিনিসটার নাম হচ্ছে, বারবার খেয়াল রাখবা, এই যে রম্বসের মতো বলতে পারো, বা তোমার মনে করো যে এটাকে ডায়মন্ড চিহ্ন বলে অনেকে, এটার নাম কিন্তু ডিসিশন বা সিদ্ধান্ত।
ডিসিশন বা সিদ্ধান্ত, অর্থাৎ এখানে একটা সিদ্ধান্ত থাকে, কোশ্চেন থাকে। এটা মনে রাখবা, এই চিহ্নটার কিন্তু রেজাল্ট দুইটা, আইদার ইয়েস অর নো, আইদার ইয়েস অর নো, মানে অর্থাৎ এখানে একটা কন্ডিশন থাকবে, কন্ডিশনটা কি সত্য নাকি মিথ্যা। এই যে সত্য মিথ্যার ব্যাপারটা যেটা থাকে এটার নাম হচ্ছে সিদ্ধান্ত, রাইট? বা বুঝতে পারছো? ডিসিশন। ওকে, তাহলে এটা কিন্তু এরকম ডায়মন্ড সাইন বা রম্বস সাইন, তুমি যেটাই বলো না কেন সেটা দিতে পারো। এরপরে এটা দিলাম, অনেক সময় এক পেজ থেকে আমার আরেক পেজে যেতে হয়, তাই না? এক পেজ থেকে আরেক পেজে যেতে হয়, যে আমরা বলি না পিটিও, প্লিজ টার্ন ওভার, বা মনে করো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কানেক্ট করি, তাহলে এটার নাম হচ্ছে কানেক্ট বা সংযোগ। কানেক্ট বা সংযোগ। ওকে, ভেরি গুড। কানেক্ট বা সংযোগ, অর্থাৎ সংযোগ করার জন্য তুমি এই সাইন, এই সিম্বলটা ইউজ করবা। তারপরে তুমি তো জানো প্রোগ্রাম একটা নির্দিষ্ট ধাপে ধাপে কাজ করে, কোন ধাপের পরে কোন ধাপ সেটা তুমি জানো। তার মানে কোন দিকের পরে কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে নাকি এদিকে যাচ্ছে, নাকি এদিকে আসতেছে নাকি এদিকে যাচ্ছে, এটা হচ্ছে একটা ফ্লো। তাহলে এটা হলো কি তোমার মনে করো ফ্লো, এটা কি ফ্লো বা ডিরেকশন অফ ডাটা ফ্লো। ফ্লো মানে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, প্রোগ্রাম ফ্লো। ভেরি গুড, তাহলে বুঝে গেলাম আমরা প্রোগ্রাম ফ্লো বুঝে গেলাম আমরা। তারপরে তোমার মনে করো যে এই প্রোগ্রাম ফ্লো, প্রবাহ দিক যেটাকে বলা হয়, প্রবাহ দিকটা বুঝে গেলাম। আরো কিছু আছে, মনে করো লুপ বা চক্র আছে, যেটা এই মুহূর্তে তোমাদের না জানলেও চলবে। এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে লুপ বা চক্র বোঝায়, ঠিক আছে? এটা তোমার না জানলেও চলবে। তারপরে আরো এই সংযোগ চিহ্ন তো বললাম। সাইড নোটের জন্য আমরা যেটা ইউজ করি, এই যে কমেন্টের জন্য যেটা ইউজ করি, এটা হচ্ছে কমেন্ট। আমরা অনেক সময় কমেন্ট দিই, কমেন্টের জন্য এই সাইন ইউজ করা হয়। তাহলে তোমাদেরকে যদি বলা হয় ফ্লো চার্টে ব্যবহৃত প্রতীকগুলো ও তার বিভিন্ন প্রতীক ও তার বর্ণন লেখো, তখন তুমি 2 মার্কের জন্য আসতে পারে, তখন তুমি উত্তর দিও। এবার একটা জিনিস খেয়াল করো, মনে করো আমি তোমাকে আশা করি এটা বুঝছো, এই যে সাইনটা, এটার কথা চিন্তা করো, এটা হচ্ছে আয়তাকার চিহ্ন। এখন খেয়াল করে দেখো, এইটাও আয়তাকার চিহ্ন, আবার মনে করো এইটাও আয়তাকার চিহ্ন। তাহলে দুইটা দ্বারা কি বোঝাবে? মনে রাখবা, symbols used in flowchart may be different in size, not in shape. মানে ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীকগুলো আকারে বড় ছোট হতে পারে, আকৃতিতে নয়। এটা একটা খুবই ইম্পর্টেন্ট কথা, কিন্তু এমসিকিউতে আসে। ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীকগুলোর আকৃতিতে বড় ছোট হতে পারে, কিন্তু তোমার মনে করো সরি আকারে বড় ছোট হতো, আকার মানে সাইজ, মে বি ডিফারেন্ট ইন শেপ, নট ডিফারেন্ট ইন সাইজ, নট ইন শেপ। শেপগুলো কিন্তু একই রকম হতে হবে। আর বুঝে পারছি সবাইকে? সো এটা যদি তুমি বুঝে ফেলো, তাহলে এটা কাজ করবা। এই প্রোগ্রামে অ্যালগরিদম ফ্লোচার্ট ব্যবহার করার সুবিধা অসুবিধাগুলো কি কি? অফকোর্স সবাই সুবিধা অসুবিধাগুলো কিন্তু ভালো করে করবে। তোমরা আমার সাথে বুঝতে পারছি কে কে আজকে টিফিনে পালাবা। এই ফাইজলামি করা যাবে না, আজকে পালাবি না। জি স্যার, পালিয়ে গেলো, থ্যাংক ইউ সো মাচ। তো এটা ভালো করে দেখবা, আশা করি বুঝতে পারছো। বাই দ্য ওয়ে, কংগ্রেচুলেশন রিচিং 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। ইয়াস, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার তো ইনশাআল্লাহ আগে থেকেই আমরা হয়ে গেল, অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ। কে কে স্যার কিছুক্ষণ পর আলাদা একটা শব্দ হয়, শব্দটি একটু বন্ধ করে দিলে ভালো হয়েছে। বললাম প্রবলেম পাওয়া গেছে, এটার মধ্যে মানে সলভ হয়ে গেছে, রাইট? ওকে, আমাদের ওই যে আমরা সাইলেন্ট করে আজকে আসতে পারি না, হয়তো কোনো কারণে সেই প্রবলেমটা হয়েছে। আচ্ছা, নো প্রবলেম বাবা। তাহলে আমরা এটা বুঝলাম। আমাদের এবার স্ক্রিনশট নেবেন। ওকে ফাইন, স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে আমরা বুঝে গেলাম কিন্তু যে এই ফ্লোচার্টে কি আসে। তোমাদের পরীক্ষায় আসবে ফ্লোচার্ট ব্যবহারের সুবিধাটা কি, অসুবিধা তো নাই বেশি। ফ্লোচার্ট অ্যালগরিদমের সুবিধা কি, এবং আরেকটা প্রশ্ন আসবেই আসবে, অ্যালগরিদম এবং ফ্লোচার্টের সুবিধা অসুবিধা দেখো। অ্যালগরিদম এবং ফ্লোচার্টের সুবিধা অসুবিধা দেখো। তাহলে ভেরি গুড। আমি এবার তোমাদেরকে আমরা যেটা করব, একটা একটা কাজ দেখাবো, এটা দিয়ে বাকিগুলো তোমার ইজি হয়ে যাবে। আমাদের যে টাইমটুকু আছে, এই টাইমটুকুর মধ্যে প্রথমে যেটা দেখাবো সেটা একটু খেয়াল করে দেখবার চেষ্টা করবা। আমাদের আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করার চেষ্টা করবা। সেটা হচ্ছে এরকম যে মনে করো একটি ত্রিভুজের, একটি তোমার মনে করো যে একটি ত্রিভুজের তোমার ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করো। মানে অ্যালগরিদম আঁকতে বলবে, তোমাকে ফ্লোচার্ট আঁকতে বলবে। ভেরি গুড। অ্যালগরিদম ও ফ্লোচার্ট, অ্যালগরিদম ও
ও ফ্লো চার্ট, একটা ত্রিভুজের অ্যালগরিদম ও ফ্লো চার্ট। সবাই নিশ্চয়ই ফ্লো চার্ট বাংলা লেখা ইংলিশে লেখা, নো প্রবলেম, এটা কোনো ব্যাপার না। ফ্লো চার্ট তোমার মনে করো যে তৈরি করো বা লিখো, ওকে। তাহলে যেটা করবো বাবা, আমি যদি এই পাশে অ্যালগরিদম দেই, এই পাশে অ্যালগরিদমটা লিখি, অ্যালগরিদম, বানানটা ঠিক রেখো, অ্যালগরিদম। এটা কিন্তু আল খারিজমি তোমার মনে করো যে এই অ্যালগরিদম পদ্ধতিটা উদ্ভাবন করেছেন। আর এদিকে হচ্ছে ফ্লো চার্ট, ফ্লো চার্ট বাংলা লিখলে এইভাবে ফ্লো চার্ট, ওকে। সো ভেরি গুড, আমরা এই অ্যালগরিদম ফ্লো চার্টটা দেখি। প্রথমে কাজটাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় কাজ, স্টার্ট, স্টেপ 1, মানে শুরু করা, স্টার্ট। আমি আগে শুরু করব, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি মোবাইলে কথা বলবো মনে করো, তাহলে প্রথমে কি করতে হবে, তোমাকে মোবাইলটা স্টার্ট করতে হবে, তাই না? তাহলে এটা দেখো, এটার সাথে কিন্তু একটা বড় জিনিস আজকে শিখে যাবা, সেটা হচ্ছে মনে করো তুমি, তোমার মাইন্ডসেট হচ্ছে তুমি এখন ফিজিক্স পড়বা, কিন্তু তুমি চলে আসছো আইসিটিতে, তাই তোমাকে আইসিটিতে যতই তোমাকে বুঝাই না কেন তুমি কিন্তু বুঝবা না। আমি যদি একটু পানির বোতলটা দেখতে চাই, আমি আমি ওইটা দেখতে চাই, এটাই দাও, এটা দাও, ওকে। মনে করো আমি এই পানির বোতলে, আচ্ছা ওই গ্লাসটাও দাও, আমি একটা, বা ওই বোতলটা দাও, ওইটা দেখতে চাচ্ছি, ওকে। আমি মনে করো যে খেয়াল করে দেখো, এই বোতল থেকে এই বোতলে আমি পানি ঢালবো, কখনোই আমি মনে করো এই বোতলের মুখটাই ওপেন করি নাই, তাহলে যতই পানি ঢালি না কেন পানি কিন্তু এখানে আসবে না, তাই না? আমি এটা একটু বন্ধ করে রাখছি, পানি কিন্তু এখানে আসবে না। তাই তোমরা যখন পড়তে বসো, তখন তুমি যদি তোমার ব্রেনকে সিগন্যাল না দাও, আমি এখন পড়তে বসবো, আমি এখন আইসিটি পড়বো, আমি এখন ফিজিক্স পড়বো, কেমিস্ট্রি পড়বো, এরকম সিগন্যাল তুমি যদি ব্রেনকে না দাও, তোমার ব্রেন দেখবা পড়াশোনাটা কখনোই সেভাবে নিবে না। তাই তুমি যেটাই করবো আজ থেকে, ওই যে আমরা দেখো নামাজ পড়তে গেলেও কিন্তু আগে নিয়ত করি, তাই না? রোজা রাখতে গেলে আগে নিয়ত করি, তাহলে ঠিক একইভাবে তুমি যখন পড়াশোনা করতে বসবা, আগে তুমি মেন্টালি সিগন্যাল দিবা মনকে, যে আজকে আমি প্রথমে ফিজিক্স পড়বো, তারপরে কেমিস্ট্রি পড়বো, তারপরে আইসিটি পড়বো, বাংলা পড়বো, ইংরেজি পড়বো, টাইমটা তুমি নিজে থেকে একটা মাইন্ড সিগন্যাল দিবা আগে প্রথমে। তাহলে স্টেপ 1 স্টার্ট, শুরু করবা। এবার স্টেপ 2 খেয়াল করে দেখো, তুমি এই স্টেপ 2 তো দ্বিতীয় ধাপে তুমি ত্রিভুজ মনে করো যে ক্ষেত্রফল বের করবা। ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে কি কি লাগে তোমার খেয়াল করে জানো, যে নর্মাল ত্রিভুজের ক্ষেত্রফল, আবার এটা ভালো করে মনে রাখবা, বাহুভেদে ত্রিভুজ যেমন ভিন্ন ভিন্ন, এটা বারবার মনে রাখবা। তোমাকে যদি নর্মালি বলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, তখন তুমি বলবো, তোমাকে যদি বলা, আমার কথার মনোযোগ দিয়ে শোনো, তোমাকে যদি প্রশ্ন করে এই বলো তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, তুমি কয়ে দিলা স্যার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা কিন্তু মানে কারেক্ট অ্যান্সার না। তুমি হয়তো প্রশ্ন করতে পারো, স্যার কোন ত্রিভুজ, এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা কি বিষমবাহু ত্রিভুজ নাকি সমবাহু ত্রিভুজ? কারণ তুমি জানো যে যদি এটা বিষমবাহু ত্রিভুজ হয়, মানে মনে করো যে একটা ত্রিভুজের এইভাবে দেখো, খেয়াল করে দেখো, একটা ত্রিভুজের এই, আমি কি দেখতে পাচ্ছি, এটা দেখা যায়, এটা রাইট, একটা ত্রিভুজের মনে করো যে এটা ভূমি আছে, ওকে, এটা এ বি সি, ভূমি দেওয়া আছে, বি বেস আর হাইট দেওয়া আছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আবার মনে করো একটা ত্রিভুজ দেওয়া আছে, তোমার মনে করো এইরকম, এটা দেওয়া আছে এ, এটা বি, এটা সি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, তাই না? আবার তোমাকে যদি মনে করো এই ত্রিভুজের সূত্র দেওয়া হয়, খেয়াল করে দেখো, তুমি যদি মনে করো, খেয়াল করে দেখো যে এইভাবে যদি একটা ত্রিভুজ দেওয়া হয়, এই যে এটা হচ্ছে তোমার মনে করো, আমি মনে করো যে এটা a এটা b, তাহলে কি b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার, না মনে আছে নিশ্চয়? এটা তো যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? আবার যদি ত্রিভুজটা তোমার এরকম হয় যে সব কয়টা বাহু যদি a হয়, তাহলে এর সূত্র কি, √3a স্কয়ার বাই 4, ঠিক কিনা বলো? √3a স্কয়ার বাই 4। তার মানে বাহুভেদে ত্রিভুজ যেমন ভিন্ন ভিন্ন, মনে রাখার চেষ্টা করবা, বাহুভেদে ত্রিভুজ যেমন ভিন্ন ভিন্ন, ঠিক তার সূত্র মানে ক্ষেত্রফলের সূত্র কিন্তু ভিন্ন ভিন্ন। তাই তোমাকে যদি এখন থেকে কেউ প্রশ্ন করে যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, তুমি প্রশ্ন করবে, স্যার এক্সকিউজ মি, আপনি কি বলবেন যে কোন ত্রিভুজ, মানে কোন ধরনের ত্রিভুজ? আর যদি কোনো ধরনের কিছু না বোঝানো হয়, তাহলে তুমি বলে রাখবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বাস বুঝে গেল, রাইট, ওকে। তাহলে মনে করো আমি এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাচ্ছি, মনে করো যেখানে বেস দেওয়া আছে আর হাইট দেওয়া আছে, তাই না? তাহলে কি করতে হবে, ইনপুট তোমার খেয়াল করে দেখো, তুমি এটাকে ইংলিশে লিখতে পারো, বাংলা লিখলেও কোনো অসুবিধা নাই, ইংলিশ লিখলেও কোনো অসুবিধা নেই, এখানে কেউ মার্কস কাটে না। ইনপুট বি এইচ, তাই না? বি ফর বেস মানে ভূমি, এইচ ফর হাইট মানে উচ্চতা, গেল। স্টেপ 3 এটা কি বাবা বলো তো? স্টেপ 3 তে প্রসেসটা কি, এরিয়া
এরিয়া ইকুয়াল টু হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখন আমাকে অনেকে প্রশ্ন করো, স্যার আমি যখন এই যে এখানে ইনটুটা দিব, সি প্রোগ্রামে তো ইনটু দিতে হয় এইভাবে, আমি যদি এইভাবে দেই মার্কস কাটবে না। এটা তো বাবা ফ্লো চার্ট, এটা তো অ্যালগরিদম। অ্যালগরিদম ফ্লো চার্টে অ্যালগরিদমে তোমার একেবারে এই যে সিম্বলগুলো মানে যে অপারেটরগুলো তোমার মনে করো যে সি প্রোগ্রামে ব্যবহার করতে, এগুলো না ইউজ করলে চলবে, মানে ভুল নাই। এইটা দিলে ভালো, কিন্তু এটা দিলে তোমাকে কেউ কাটবে না। কথা বুঝতে পারছো না? বুঝো না, এটা মনে রাখবা। ওকে, বলো স্টেপ 3। দেন স্টেপ 4 তুমি খেয়াল করে দেখো, প্রিন্ট মানে এটা কি জানো বাবা? প্রিন্ট মানে ছাপো, এরিয়া, তাহলে এরিয়াটা ছেপে দাও, এ আর ই এরিয়া, এরিয়াটা ছেপে দিলা। দেন স্টেপ তোমার মনে করো যে 5 স্টপ, এই যে বুঝে গেলাম, স্টেপ 5 স্টপ কমপ্লিট। তাহলে আমাদের কি অ্যালগরিদম কিন্তু শেষ। এবার ফ্লোচার্টটাতে আসো। ফ্লোচার্টটা কি? শুরু করতে হবে, এই যে শুরু, স্টার্ট। আমি জানি তুমি এগুলো পারো, এগুলো অনেকে কারণ সহজ জিনিস থেকে আবার কঠিন যাবো, তাহলে অনেকটা ইজি লাগবে। ওকে, কারণ দুই ধরনের, একটা হচ্ছে এই ধরনের, আরেকটা হচ্ছে তোমার যে ইফ এলস দিয়া, মানে করো তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নিল এটা, আর আরেকটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। সাধারণত তোমাদের ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপের প্রশ্ন বেশি আসে, তাই সেটা আজকে করাই দেবো। ওকে, তাহলে স্টার্ট। তারপরের পার্টটা দেখো বাবা, অবশ্যই এটা এল ই দিবা, অ্যারো দিবা, ডাটা ফ্লো ডিরেকশনটা কিন্তু মাস্ট ইউজ করবা। তারপরে কি দিবা? এই যে এখানে তুমি ইনপুট নিবা, এই যে এটা হলো ইনপুট, ইনপুট খেয়াল করে দেখো, ইনপুট বি এইচ মানে ভূমি আর উচ্চতা দাও। তারপরের চিহ্নটা কি বলবো মনে রাখবা, শুনো, যোগ বিয়োগ গুণ ভাগ সূত্র, যোগ বিয়োগ গুণ ভাগ এভারেজ সূত্র, এগুলো সবই কিন্তু প্রসেস, সেগুলো সবই কি বলতো প্রসেস। তাহলে এরিয়া, এরিয়া ইকুয়াল টু হাফ ইনটু বেস ইনটু হাইট, এন্ড দেন তুমি কি হলো এটা পেয়ে গেলা, এটা কিভাবে প্রিন্ট করো। ওকে, এটা প্রিন্ট করো। প্রিন্ট করতে হয় কিভাবে? প্রিন্ট করতে হয় এই সামান্তরিক চিহ্নের মাধ্যমে। তাহলে প্রিন্ট এরিয়া, ওকে প্রিন্ট এরিয়া। আশা করি তুমি এগুলো পারো, আমি জানি। এন্ড দেন ফাইনালি স্টপ, এই যে স্টপটা কিন্তু আবার সেই চিহ্ন। তবে অবশ্যই এই যে তোমার ডিরেকশন, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। সো আশা করি এই প্রথম একটা প্রোগ্রামের মানে অ্যালগরিদমটা কি আর ফ্লোচার্টটা কি তুমি কিন্তু ভালো বুঝে গেছো। এতে কেউ কি হয় জানো, প্রোগ্রামের ভুল নির্ণয় করা সহজ হয়। ইয়াস, প্রোগ্রামের ভুল নির্ণয় করা সহজ। থ্যাংক ইউ। আসলে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা। এরিয়াকে এই দিয়া শুনতেছি, যা আসলে যেটা শুনতে আজান দিচ্ছে। ইয়াস, আজান দিচ্ছে, 4-5টা থেকে 5:10 মিনিট পড়াবে, তারপরে এই নামাজ ফুল ক্লাস করতে চাই স্যার। আচ্ছা, অসুবিধা নেই, এটা পারবা। আমি আরো প্রোগ্রাম একটা একটা করে দেখাই দিব, সিকোয়েন্স মনে রাখলে পরে দেখবো যে আমি এগুলো নিয়ে তো আলোচনা করবো না, তখন একটা একটা প্রোগ্রাম ধরবো আর অ্যালগরিদম ফ্লোচার্ট রাখবো। ওকে, ইয়াস, তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারতেছো। ইয়াস, স্টেপ 1 স্টার্ট, ওকে ফাইন। এরিয়া আদিল 0.0 দিছো কেন? 0.5, রাইট, ঠিক আছে, তাও হবে। প্রিন্ট এ বি, তুমি যেটা দিবা সেটা ওকে হয়ে গেল। এন্ড রেডি, ওকে রাইট। তোমাদের হয়েছে। এই অধ্যায়ের আগের ক্লাসের লিঙ্কটা দিলে ভালো হয়। এই অধ্যায়ের আগের ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবা তুমি আমার ইউটিউব চ্যানেলেও যে পাবা, 10 মিনিট স্কুলের ইউটিউব চ্যানেলেও এগুলো দেওয়া আছে, অ্যাপসে তো দেওয়াই আছে। তুমি অ্যাপসটা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। এই অ্যাপসের মধ্যে কিন্তু ক্লাস আমাদের যে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে, এই অ্যাপসটা তুমি যদি ডাউনলোড করো দেখবা যে এই অ্যাপসে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত সব ক্লাসের সব টপিক সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে, এবং যেটা করা আছে সেখানে তোমার ভর্তি পরীক্ষা, উচ্চশিক্ষা এবং বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের অংশগুলো দেওয়া আছে। ও ভালো কথা, তোমাদের কিন্তু কুইজ শুরু হয়ে গেছে, একটা কুইজ হচ্ছে, কিন্তু সেই কুইজে তুমি অংশগ্রহণ করতে পারো, রাইট? ওকে, সো তোমরা বুঝতে এটা। থ্যাংক ইউ সো মাচ স্যার, আই এম ট্রুলি সো মাচ এক্সাইটেড অ্যাবাউট দিস চ্যাপ্টার। থ্যাংক ইউ সো মাচ। আসলে এখন যদি তোমার কাছে ইজি লাগবে, রাইট? উই ক্যান আন্ডারস্ট্যান্ড। স্যার ফ্লো চার্টটা কি এক পেজের মধ্যে শেষ করতে হবে? ওই যে এক পেজের মধ্যে যদি শেষ না হয় তাহলে কানেক্টর ইউজ করবা, যেটা বলে দিলাম। আর কোনো প্রশ্ন আছে একটু বলো, আমি তোমাদের কমেন্ট পড়তেছি, অনেকেরই আমি পড়াতে চাই আজকে। নাতাশা নুরমৌ, আমি আসলে আজকে কমেন্ট পড়ার চেয়ে তোমাকে পড়াতে চাই বেশি, মানে টপিকগুলো পড়তে। তোমরা জানো চ্যাপ্টার 5 নিয়ে সারা বাংলাদেশের সকল স্টুডেন্টের মধ্যে এত পরিমাণ ভয় কাজ করে, কিন্তু তোমরা জানো এটা অত্যন্ত ইজি একটা জিনিস, সহজ একটা জিনিস। আসলে ভালো করে বুঝলে কিন্তু তুমি মনে করো যেটা পারবা। আমি চাই লেখা ক্লিয়ার না তো দেখলেই বুঝতে পারবা। আসলে হিরো চেষ্টা করে বাবা আমাদের লিমিটেশনের মধ্যে যতটুকু সুন্দর করে দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ হুসাইন রাসেল স্যার, আপনার ক্লাস অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ প্রমি, আপনাকে তোমাকে অনেক ধন্যবাদ। জি স্যার, অ্যাপ ডাউনলোড করা হয়েছে। এই চ্যাপ্টারে আজ আমি ফার্স্ট পড়তেছি স্যার, একটু কঠিন লাগে। মাসফিয়া আহমেদ, একটু লেগে থাকো বাবা, লেগে থাকলে সাফল্য আসবে। তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখার বোঝার চেষ্টা করো, মনকে আগে নাও। চ্যাপ্টার 5 ইজ ভেরি ইজি, খুব সহজ, ডিমবাজির মতো সহজ। তুমি যদি এবার চিন্তা করা শুরু করো দেখবো অনেক ইজি হবে।
আগে মাইন্ড সিগন্যাল দাও, যেটা অনেক ইজি। ওকে ফাইন, এবার আমি এখান থেকে চলে যাচ্ছি, অ্যালগরিদম এই জায়গা থেকে চলে গেলাম। এখন তার মানে আমি চাই যে বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, আদার যে ত্রিভুজগুলো আছে সেই ত্রিভুজগুলোর কিন্তু তুমি মনে করো ক্ষেত্রফল বের করে ফেলতে পারবা আশা করি। এইবার আসো যে একটা জিনিস তোমাদের দেখাই, আমি এখন হচ্ছে ফ্লো চার্ট আঁকবো। ফ্লো চার্ট আমি একটু ফ্লো চার্টটা আঁকবো তোমার মনে করো ডিফারেন্ট ভাবে বোঝানোর জন্য তোমাদেরকে। মনে করো এটা হচ্ছে ফর, ফর দেখতে পাচ্ছ সবাই, ফর, এটা হচ্ছে হোয়াইল, এটা হোয়াইল, আর এটা হচ্ছে ডু হোয়াইল। তোমরা জানো যারা ফর হোয়াইল ডু হোয়াইলের ক্লাস করেছো তারা কিন্তু এখন বুঝতে পারবে না, এটা কিন্তু মানে সি প্রোগ্রামিং এর কঠিন পার্টটা এটা, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। সো ইনশাআল্লাহ দেখো, আমরা তো জানি, আমি যদি একটু প্রোগ্রামটা করে দেখাই, আমরা একটু এই পাশে একটু দাগ দিলাম ইচ্ছা করে, যে প্রোগ্রামটা তোমরা তো জানো যে ফর i is equal to 1, i less than 1 equal to n, তারপরে i প্লাস প্লাস, এইভাবে হওয়ার পরে তারপরে এই যে লুপ বডির মধ্যে ঢুকে, লুপ বডির মধ্যে ঢুকে, ব্যাপারটা তো এরকম ছিল তাই না? এটা তোমরা অলরেডি যারা ফর লুপের ক্লাস করেছো জানো। ফরের প্রোগ্রামটা হচ্ছে এরকম, হোয়াইল যখন লিখি আমরা, হোয়াইল মনে করো আগে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করি, i is equal to 1, তারপরে হোয়াইল তোমার মনে করো যে i less than or equal to n, তারপরে হচ্ছে লুপ বডি, লুপ বডি সরি হোয়াইল বডি অ্যাকচুয়ালি এটা, আচ্ছা আমি বডি লিখলাম, যাও বডি, আর এইখানে কিন্তু আবার আপডেট ঘটে তাই না? বডির ভিতরে কিন্তু আবার আপডেট ঘটে। আমি খেয়াল করে দেখো তোমার এই প্রোগ্রাম থেকে আমি কিভাবে তোমাকে ফ্লো চার্ট এঁকে দিচ্ছি, তুমি একটু ইজিলি হলে বুঝতে পারবা। তারপরে দেখো ডু হোয়াইল, মনে করো i is equal to 1, এখানে ডু, এখানে হচ্ছে তোমার কি আসতেছে, এখানে হচ্ছে বডি, ঠিক আছে খেয়াল করে দেখো বডি, এখানে হচ্ছে কন্ডিশন, ওকে ও সরি এটা হচ্ছে আপডেট, আপডেট এই যে আপডেট, এন্ড এইখানে হচ্ছে কন্ডিশন। কন্ডিশনটা কিন্তু মনে রাখবা বাবা, এই কন্ডিশনে কিন্তু অবশ্যই সেমিকোলন থাকে এখানে, এই কন্ডিশনের পরে কোনো সেমিকোলন থাকে, হোয়াইলের কন্ডিশনে কোনো সেমিকোলন থাকে না। আর আচ্ছা আচ্ছা মানে কন্ডিশন না লিখে অ্যাকচুয়ালি হোয়াইল লিখতে হয়, মানে ডু হোয়াইল, ওকে হোয়াইল থাকে, এই ডু হোয়াইলের কন্ডিশনে কিন্তু অবশ্যই সেমিকোলন থাকে। সো প্রথম প্রোগ্রামিং স্টাইলটা হচ্ছে এরকম, সবাই তো এই স্টাইলটা জানো, কারা কারা জানো? আজকে তোমাদের সাথে অনেকের সাথেই আমি কন্ট্যাক্ট করছি না, ইচ্ছা করে যে পড়ানোর চেষ্টা করতেছি, কারণ আমার এখানে অনেক রেগুলার স্টুডেন্ট এখন চলে আসছে যারা পড়তে চায়। ইয়াস আদিল আবার কি বলেছো, স্যার আমার লাগে আমি সব পারি কিন্তু পড়তে গেলে পারি না। প্র্যাকটিস করবো বাবা, যা পড়বা তাই লিখবা, যত বেশি পড়বা লিখবা, এবং নিজের সাথে নিজে কি করবা, ঘড়িতে একটা টাইম নিবা যে আধা ঘন্টায় আমি এই ঢাকা বোর্ডের এই প্রশ্নটা সলভ করবো, এই প্রশ্ন সলভ করবো, আগে শিখে নিবা, তারপরে করবো, তারপর বইয়ের সাথে মেলাবা, নাহলে আমাকে পাঠিয়ে দিবা স্ক্রিনশটে, আমি দেখে তোমাকে জানাই দেবো। কথা বুঝতে পারছো? চেষ্টা করবো দেখে জানানোর জন্য। ডাটাবেজের ক্লাস না স্যার নিব, আর রিয়াজ সেদিকে এই 25 তারিখের মধ্যেই পাবা। স্যার মনে থাকে না কোনটা স্ট্রাকচার কোন রকম, এই যে এখন মনে রাখতে হবে, এবার মনে রাখতে হবে, এটা খাতা তুলে নাও, ঠিক আছে খাতায় তুলে নাও। রাসেল আগের ক্লাসগুলো দেখলে নতুন লাগবে না, দেখা যাচ্ছে না স্যার, ছকটা তো কিছুই বুঝতেছি না। আমি বলতেছি ফরের প্রোগ্রাম, হোয়াইলের প্রোগ্রাম, ডু হোয়াইলের প্রোগ্রাম। রাসেল যারা আগের ক্লাসগুলো করো নাই তারা আপাতত একটু চুপ থাকবা, মানে বারবার মনে রাখবা, কারণ হঠাৎ করে আসতে তুমি ধরতে পারবা না। তাই আগের 1 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাস ইউটিউবে সব দিয়ে রাখছি, ফেসবুক পেজেও আছে, 10 মিনিট স্কুলের পেজেও আছে, এবং 10 মিনিট স্কুলের ইউটিউবেও আছে। তুমি ধরে 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 দেখে আসো, ইজি লাগে। তবে আগে ওই ডিমবাজির প্রোগ্রামটা দেখে নিও, তাহলে তুমি বুঝতে পারবা। রেডি? এবার আসো যে আমরা যখন এই প্রোগ্রামটাকে তোমার মনে করো লিখবো, এখানে আমি জাস্ট স্টার্ট করি। প্রথমে কি করতে হবে দেখো বাবা, স্টার্ট আমি একটু ছোট করে লিখতেছি, তোমরা কি দেখতে পাচ্ছ না? একটু বড় করে লেখা যাবে, অসুবিধা নেই। ওকে আমি বড় করে লিখতেছি এখানে। স্টার্ট মনে করো যে খেয়াল করে দেখো, স্টার্ট শুরু করলাম। আমি যদি ফ্লোচার্টটা আগে আর কি, ফ্লোচার্ট স্টার্ট, স্টার্টের পরে এই যে এখানে যেটা হয় তোমার মনে করো যে এখানে একটা ইনিশিয়ালাইজেশন হয়, তাই না? i is equal to 1, একটা কি হয় ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন মানটা তুমি দিচ্ছ, ইনিশিয়ালাইজেশন, ওকে ইনিশিয়ালাইজেশন এটা হচ্ছে তোমার এখানে আসলো। দেন আমি পরে এটা পার্ট বাই পার্ট বুঝাচ্ছি। দেন ইনিশিয়ালাইজেশনের পরে তোমার হচ্ছে কি আসে, কন্ডিশন আসে, এখানে একটা কন্ডিশন একটু বুঝে নিবা। ফর হোয়াইল ডু হোয়াইলের কি আসে, কন্ডিশন, এখানে একটা শর্ত থাকে, শর্তটা যদি সত্য হয় মানে এটা যদি ট্রু হয়, শর্তটা যদি ট্রু হয় তাহলে যেটা হয় কি পরবর্তীতে এই লুপ বডির মধ্যে ঢুকে,
লুপ লুপ বডি, এই লুপ বডির মধ্যে ঢুকে, শর্ত যদি ট্রু হয় লুপ বডির মধ্যে ঢুকে, এন্ড দেন তোমার কি হয় পরবর্তীতে আবার আপডেট হয়। ওকে, এখানে আবার একটা হচ্ছে আপডেট হয়। তুমি এখন আপাতত এইভাবে লিখে রাখো, কোনো অসুবিধা নাই। এই যে আপডেট হইলো, এখানে আমরা মনে হয় দেখতে পাচ্ছি আপডেট হওয়ার পরে এই পার্টটা তোমার মনে করো যে চলে যাচ্ছে কোথায়, যতবার সত্য সত্য হবে ততবার এই কাজটা করবে। এবং তোমরা জানো ফর তখনই শুধুমাত্র স্টপ হয় যখন এটা ফলস হয়। ফরের কন্ডিশনটা ফলস হলে এই প্রোগ্রাম থেকে সে বেরিয়ে যায়, এক্সিট করে, তাই না? তোমরা ভালো করে জানো যে ফর কখন স্টপ হয়ে যায়, এক্সিট হয়ে যায়। এই ফরের কন্ডিশনটা যখন তোমার মনে করো যে ভুল থাকে, মানে কন্ডিশন যখন ম্যাচ করে না, ট্রু হয় না, তখন মনে করো যে এটা এক্সিট হয়ে যায়। আর যে পর্যন্ত ট্রু হবে, মানে এই যে মনে করো আয়ের মান 1, এটা হলো ইনিশিয়ালাইজেশন নিয়ে কন্ডিশনের কাছে আসলো, কন্ডিশন ট্রু, দেন লুপ বডির মধ্যে ঢুকলো, এই যে লুপ বডির মধ্যে ঢুকলো, প্রিন্ট করলো, তারপরে আবার বাইরে গেল, তারপরে আবার এই যে দেখো আবার আপডেট হলো, আপডেট হওয়ার পরে আবার কন্ডিশনের কাছে আসলো, কন্ডিশনের পরে আবার লুপ বডির মধ্যে ঢুকলো। যতবার ট্রু হবে কন্ডিশনটা ততবারই লুপ বডি এক্সিট করবে, আর যখনই ফলস হয়ে যাবে তখন এটা এক্সিট হয়ে যাবে, বের হয়ে যাবে। ফাইন, আমরা বুঝলাম। এরপরের কাজটা দেখো, এগুলো নিয়ে কিন্তু পরে প্রোগ্রাম করবো আমি, কিন্তু ভালো করে খেয়াল করবা। তাহলে এরপরে পার্টটা দেখো, এখানে কি করবা, স্টার্ট। ওকে ফাইন, হইল। স্টার্টের পরে তোমার মনে করো এখানে ইনিশিয়ালাইজেশন, ওকে ইনিশিয়ালাইজেশন, এটা মনে রাখবা, ইনিশিয়ালাইজেশন হইলো। তারপরে এখানে তোমার মনে করো একটা কন্ডিশন আসলো, একটা জিনিস খেয়াল করে দেখো, কন্ডিশন, ইনিশিয়ালাইজেশন পরে কন্ডিশন। ওকে, ইনিশিয়ালাইজেশন, এই দেখো ইনিশিয়ালাইজেশনের পরে কন্ডিশন আসলো। কন্ডিশনের পরে যদি কন্ডিশনটা ট্রু হয়, মানে এখানে যদি কন্ডিশনটা ট্রু হয়, তাহলে এই অবশ্যই আরো দিবা, তাহলে এটা কিন্তু লুপ বডির মধ্যে ঢুকে। এই যে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, লুপ বডি, এই যে কিন্তু মানে লুপ, সরি ওয়াইল বডি, অ্যাকচুয়ালি ওয়াইলের যে বডির মধ্যে ঢুকতেছে আর কি, এটার ওয়াইল বডি। এবং এটা খেয়াল করে দেখো, এই আপডেটটা যখন বাইরে হয়, লুপ বডির মধ্যে সম্পাদন করার পরে বাইরে আপডেট হয়, আর এখানে কিন্তু আপডেট আবার ভিতরেই হচ্ছে। সো এখানে তুমি দিয়ে দিবা আপডেট, এইটার মধ্যে দিয়ে দিবা আপডেট। ফাইন, এটা হচ্ছে বোঝার ব্যাপার হইলো, বুঝলাম। এরপরে মানে এটা যদি কন্ডিশনটা ট্রু হয়, আর এটা কখন এক্সিকিউট হয়ে যাবে, মানে স্টপ হয়ে যাবে, এক্সিট হয়ে যাবে, যখন এটা ফলস হবে। কন্ডিশনটা ফলস হলে এটা এক্সিট হয়ে যায়। এই সিস্টেমটা, স্ট্রাকচারটা মনে রাখতে হবে। দেন এই মানটা আবার চলে যাবে, আপডেট হবে, আবার চলে যাবে কন্ডিশনের কাছে, মানে ওই তোমার ইসের কাছে, আপডেট হওয়ার পরে আবার কন্ডিশনের কাছে যাবে। কন্ডিশন যদি ট্রু হয় দেন আবার এই কাজগুলো করবে, যে পর্যন্ত ট্রু হবে এই পর্যন্ত তোমার এই পার্টটা, মানে লুপ বডি এক্সিকিউট হবে, আপডেট হবে, লুপ বডি এক্সিকিউট হবে, সেমিকোলন দিতেও পারো, না দিলে কোনো অসুবিধা নেই, আপডেট হবে। ফলস হলে বেরিয়ে যাবে। তাহলে হোয়াইল বুঝে গেলাম। এবার আসো ডু হোয়াইল। এই প্রোগ্রাম দেখে তুমি বুঝতে পারবা, প্রথমে স্টার্ট শুরু করলাম, স্টার্ট আমরা নিশ্চয়ই যারা একটু মনোযোগী তারা অনেক ভালো করে এখানে কিন্তু বুঝতে পারবা। ইনিশিয়ালাইজেশন, ওকে ফাইন, আমি ইনিশিয়ালাইজ করলাম, মানে i = 1। এরপরে একটা খেয়াল করে দেখো, এখানে কিন্তু আগেই বডি চলে আসতেছে, তাহলে ইনিশিয়ালাইজেশনের পরে এই পার্টটা কি, বডি। দেখো কন্ডিশন কিন্তু সবার পরে, তাহলে এই যে এই জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম হচ্ছে ডু হোয়াইল বডি, ডু হোয়াইল বডি। ওকে, তার মানে ডু হোয়াইল বডিতে আসলো। আবার এটার মধ্যে আপডেট হচ্ছে, আপডেট মানে হচ্ছে i++। ওকে, যদি এবার আসো, তারপরে কি আসতেছে, তারপরে ফাইনালি আসতেছে কন্ডিশন, লাস্টে আসতেছে কন্ডিশন। বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন পরে কন্ডিশন, কন্ডিশন পরে বডি, আর এখানে ইনিশিয়ালাইজেশনের পরে ডু হোয়াইল লুপ মানে বডি, তারপরে তোমার আপডেট, তারপরে আসতেছে কন্ডিশনে। আমি একটু আরেকবার এই কন্ডিশনটাকে একটু দেখে মুছে সুন্দর করে লিখি। এই যে কন্ডিশন আসতেছে এখানে, যখন কন্ডিশন আসবে, এই যে কন্ডিশন দিলা, কন্ডিশন, এবং কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে তোমার মনে করো, বা এখানে তুমি লিখতে পারো যে মনে করো যে কন্ডিশন যদি ট্রু হয়, এটা মনে করো কন্ডিশন ট্রু, তাহলে এটা আবার সেই লুপ বডির মধ্যে ঢুকবে, কাজ করা শুরু করবে, কন্ডিশন ট্রু হলে। আর কন্ডিশন যদি ফলস হয়, তাহলে এটা এক্সিট করবে, মানে কন্ডিশন তখনই তোমার এক্সিট হবে, মানে ফলস হলে তখন
কন্ডিশন ফলস হলে প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। সো আশা করি তোমরা এই যে while do while, এই যে for while do while, এই প্রোগ্রামে তোমার মনে করো কন্ডিশনটা বুঝতে পেরেছো সবাইকে এই জিনিসটা বুঝতে পেরেছো? আগেরগুলো দেখে না মাথার চোখ সিদ্ধ দিয়ে ইয়েস while মানে কি? while মানে কথা যখন, এখানে মানে যে while মানে তোমরা যদি সি প্রোগ্রামটা না দেখো তাহলে বুঝবে না। এটা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। স্যার while লুপটা বুঝি নাই, while লুপটা বুঝো নাই। এটা while i is equal to 1 ইনিশিয়ালাইজেশন করলাম, এটা i এটা কি কন্ডিশন, এই প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন ট্রু হইলে এটার ভিতরে ঢুকে তারপরে এখানে আবার আপডেট হয়। প্রোগ্রাম যদি দু একটা দেখো, এই যে while বডি তারপরে আপডেট, তারপরে যতবারই ট্রু হবে আবার কন্ডিশনের কাছে যাবে। যতবার, মানে তোমরা তো জানো যে while আর do while যে ব্যাপারগুলো, for while গুলো কন্ডিশন ফলস হলে প্রোগ্রামটা স্টপ হয়, আর কন্ডিশন যতবার ট্রু থাকবে ততবার কাজ করা শুরু করবে। তাইলে এখানে while মানে ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন ট্রু হইলে তোমার মনে করো আবার কন্ডিশন আসবে, চলতেই থাকবে, মানে এই জায়গাটা লুপ হবে, আর যখন ফলস হবে বেরিয়ে যাবে। আর ডু while কি, আগে ইনিশিয়ালাইজেশন, তারপরে ডু while বডি, তারপরে কি আসবে কন্ডিশন, ট্রু হইলে চলবে, ফলস হলে বেরিয়ে যাবে। সো আশা করি আজকের অ্যালগরিদম ফ্লোচার্টটা তোমরা একটু ভালো করে, মানে বেসিকটা কি ফুল ক্লিয়ার হয়েছে? অ্যালগরিদম ফ্লোচার্টের বেসিকটা ফুল ক্লিয়ার তোমাদের অ্যালগরিদম ফ্লোচার্টের? তাহলে কালকে ক্লাস যখন শুরু করব তখন প্রথমে এই while do while মানে for while do while এর প্রোগ্রামগুলো দিয়ে আমি 5 থেকে 6টা প্রোগ্রামের একটা না দেখাই দিব, ফ্লোচার্ট দেখাই দিব। তোমরা তো জানো যে প্রোগ্রাম থেকে ফ্লোচার্ট আসে, অথবা ফ্লোচার্ট থেকেও কিন্তু প্রোগ্রাম আসে। মনে করো একটা প্রোগ্রাম দেওয়া আছে এরকম ফ্লোচার্ট, সৃজনশীল প্রশ্নে উদ্দীপকে তোমাকে কিন্তু প্রোগ্রাম লিখতে হবে। কন্ডিশনের অবস্থা বা এটা দেখে চিনতে হবে যে তোমার মনে করো যে এটা কোন মানে কি ইউজ করে এই কাজটা করছে, এটা ফর মানে ব্যবহার করে, while ব্যবহার করে, নাকি ডু while ব্যবহার করে, এই জিনিসটা তোমাকে প্রথমে জানতে হবে। ইয়েস, তাহলে ওই জিনিসটা বুঝবা। এর তারপরে আরেকটা জিনিস সেটা করবো তোমাদের জন্য হোমওয়ার্ক, যোগের প্রোগ্রাম, বিয়োগের প্রোগ্রাম, গুণের প্রোগ্রাম, ভাগের প্রোগ্রাম, অ্যাভারেজের প্রোগ্রাম, ত্রিভুজ, আয়তক্ষেত্র, বৃত্ত, সেলসিয়াস টু ফারেনহাইট, ফারেনহাইট টু সেলসিয়াস, এই ধরনের যতগুলো প্রোগ্রাম আছে এই সকল সব প্রোগ্রামের তুমি কি করবা, অ্যালগরিদম আর ফ্লোচার্টটা লিখে ফেলবা। সাথে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়, তারপরে একটি সংখ্যা জোড় না বিজোড় সংখ্যা সেটা নির্ণয়, তারপরে যেটা করবা তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা ছোট সংখ্যা নির্ণয়ের প্রোগ্রামগুলো করে ফেলবা। কালকে তাহলে এটা দেখাই দিব, দেখবে অ্যালগরিদম ফ্লোচার্ট তোমার কাছে অনেক কিছু হয়ে যাবে। আইসিটি তো অনেক ভালো করবা, বাসায় বসে সময় নিয়ে মনোযোগ দিয়ে পড়ো, প্র্যাকটিস করো। সি প্রোগ্রামিংয়ে এই চ্যাপ্টারে তুমি তত বেশি ভালো হবে তুমি যত বেশি লিখে কাজ করবা। তো সবাই লিখে কাজ করো, সবার অনেক সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সবাই অনেক বড় বড় মানুষ হও, তোমার স্বপ্নটাকে তুমি এগিয়ে নিয়ে যাও, স্বপ্ন দেখো, স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করো। দেখা হবে আগামী ক্লাসে, সে পর্যন্ত বিদায়, টাটা, গুড বাই, আসসালামু আলাইকুম, অ্যান্ড বি দ্য বেস্ট।